করছেন, তার জন্য আপনাদেরকে ধন্যবাদ। সত্যি আমরা একটা অসাম্প্রদায়িক সংগঠন বাংলাদেশ সোসাইটি। আর বাংলাদেশ সোসাইটির এখানে আছে আপনার কনস্টিটিউশনের ব্যাপার, খুব ডেলিকেট। আমি জানি না যারা কনস্টিটিউশন এটা সংশোধন নিয়ে আসছেন আপনারা অ্যাকর্ডিং টু দ্য কনস্টিটিউশন এটা করছেন কিনা। কেন কনস্টিটিউশনে আমি সাধারণ একজন সদস্য হিসাবে আমার রাইট আছে 45 দিন আগে আপনাকে আমাকে জানাতে হবে আপনি কি চেঞ্জেস আনতেছেন, হোয়াট চেঞ্জেস ইউ আর ব্রিঙ্গিং। আমি যদি না জানি হঠাৎ করে এখানে আজকে আসে আপনি আমাকে বলবেন যে আমি এই চেঞ্জ আনছি, এটা কিন্তু মানে সংবিধান অনুযায়ী অবৈধ হয়ে যাবে। কেন পল ভাই ধন্যবাদ আপনাকে। যখন সংশোধন কমিটি আসবে আপনাকে বিস্তারিত ওনারা পড়ে শোনানো থাকলো এবং আপনার সুন্দর বক্তব্যের জন্য আমাদের সাথে সহযোগিতা করার জন্য এবং আপনারা আমাদের সাথে থাকবেন ভবিষ্যতে। আপনাদের সালা পরামর্শ সব নিয়ে আমরা আগাবো। এখন আমরা সংক্ষেপে কিছু উত্তর দিয়ে দেই প্লিজ। ওকে মিস্টার প্রেসিডেন্ট, ডু ইউ হ্যাভ এনি ফর্ম, ডু ইউ হ্যাভ এনি কমিটি that who select, who decide these are the person really they are needy, we should give them this graveyard? আপনাদের কোনো কমিটি আছে নাকি, আপনাদের কোনো ফরম্যাট আছে নাকি, কোনো নীতিমালা আছে নাকি, খবর আপনারা কাকে ফ্রি দেন এটা প্লিজ একটু আপনারা আমাদেরকে বলবেন। খবর কাকে ফ্রি দেন? জেনারেল সেক্রেটারির রিপোর্টে আপনি একটা রিপোর্ট দিয়েছেন 15ই আগস্ট শোক দিবস পালন করা হয়েছে। বাংলাদেশের ইতিহাসে যত শোক দিবস আছে তার মধ্যে একটা জাতীয় শোক দিবস যেটা একটা ব্যক্তির নামে হয়েছে, সেটা আমাদের জাতির বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। সেই নামটা লিখতে আপনারা কৃপণতা বোধ করেছেন, এই জন্য আমি দুঃখিত। ওই জায়গায় একটু কৃপণতা না করলেই পারতেন। ধন্যবাদ। আমি ব্যক্তিগতভাবে আপনাদের প্রত্যেককে চিনি, আপনারা ব্যক্তিগতভাবে সবাই সাধারণ সম্পাদক সভাপতি হওয়ার যোগ্যতা রাখেন এবং প্রতিটি মানুষ আপনারা সুদক্ষ সংগঠক। আমি যে কথাটা বলতে চাই, কামাল আহমেদের নেতৃত্বে আমি দেখেছি আপনারা বাংলাদেশ সোসাইটিকে মানুষের দোরগোড়ায় বিভিন্ন বড়তে বিভিন্ন এলাকায় নিয়ে গেছেন মানুষের কাছে, এবং আজকে এখানে যে কথাগুলো বিভিন্নভাবে আসতেছে আমি দেখেছি এই মেম্বারশিপ পর্যন্ত নিয়ে হিল সাইডে ওজন পার্কে বিভিন্ন জায়গায় রাস্তার পাশে দাঁড়িয়েছেন ঘন্টার পর ঘন্টা ঠান্ডার মধ্যে মানুষকে মেম্বার করার জন্য। আমি আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আমি পরিশেষে আপনাদের সকল ভালো কাজের আমি ধন্যবাদ কৃতজ্ঞতা আপনাদেরকে জানাচ্ছি। পরিশেষে আমার ছোট্ট একটি সাজেশন থাকবে, সেটি হচ্ছে যে বাংলাদেশ আমাদের সকলের সংগঠন, আমরা গর্ববোধ করি, এটি হচ্ছে আমাদের ইউনাইটেড করেন আপনারা সবাই। বাংলাদেশ সোসাইটিতে আমরা যখন আসি আজকের যে বাজেট দিয়েছেন সেই বাজেট আপনারা প্রয়োজনীয় যেখানে খরচ করার আপনারা অবশ্যই করেছেন। আমার সাজেশন থাকবে আপনাদের প্রতি যে বাংলাদেশ সোসাইটি একটা বিশাল অর্গানাইজেশন, আগামী দিনে যে বড় ইভেন্টগুলো আপনারা করবেন এখানে প্রবাসে অনেক বড় বড় কোম্পানিজরা আছে যারা স্পন্সার করতে চায়। আপনারা যে কোনো এক একটা অনুষ্ঠানের জন্য বড় এক একটা স্পন্সার নিতে পারেন। সেই যদি স্পন্সার নেন তাহলে আপনাদের সেই বাজেটের সোসাইটির ফান্ডের উপরে চাপ কমে আসবে। পরিশেষে আপনাদেরকে আবারও কৃতজ্ঞতা এবং ধন্যবাদ। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। ধন্যবাদ দেলওয়ার। আমরা আসসালামু আলাইকুম। আমি হাফিজুর রহমান হীরা, সাধারণ সদস্য বাংলাদেশ সোসাইটি। এই 16ই ডিসেম্বরের সবাইকে আন্তরিক শুভেচ্ছা। আমার দুটি প্রশ্ন। ধন্যবাদ আপনাদেরকে এই বর্তমান কমিটি গতিশীল নেতৃত্ব দিয়ে ভালো কাজ করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে। আমার প্রশ্নটা হচ্ছে, একজন বড় ভাইও করেছেন যে আপনারা বিশাল আয় করেছেন ঠিকই, কিন্তু এর মধ্যে বিশাল ব্যয়। এই গরিব সংগঠনের এই বিশাল ব্যয়টা আমাদেরকে কিছু ব্যথিত করে। অনুরোধ করব, যেটা দেলোয়ারও বলেছে, যে আমরা যদি চেষ্টা করি আমাদের এই পয়সাগুলোকে একটু বাঁচিয়ে রাখার জন্য স্পন্সরের মাধ্যমে আপনারা চেষ্টা করবেন পয়সাগুলোকে যেভাবে রাখা যায়। আর আমার আরেকটি প্রশ্ন হলো, যেখানে অডিট করার জন্য আমি দেখতেছি একজন সদস্য আছেন, একজনের নাম আমি দেখছি, আমি জানি না অডিট কমিটি আছে কিনা। যদি অডিট কমিটি থাকে ভালো হয়, একজন দিয়ে অডিট হয় কিনা আমার জানা নেই। তো সম্ভবত যদি পারা যায় অডিট কমিটি করবেন। অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ হীরা। আমি হীরার প্রশ্ন দিয়েই উত্তর আরম্ভ করতেছি। হীরা যেটা বলেছেন যে
কোনো অডিট কমিটি আছে কি না। গঠনতন্ত্রে আমাদের কোনো অডিট কমিটি নাই, একজন সিপিএ দিয়ে সার্টিফাইড মানে কপি দিয়ে দেওয়া আমাদের করতে দায়িত্ব, এটা আমরা করেছি এবং ভবিষ্যতে করব। যদি গঠনতন্ত্র পরিবর্তন করা হয় বা যায় তাহলে আমরা এটা কোনো অন্য কমিটি করব। এবং সাথে সাথে যেটা প্রশ্ন তুলেছেন যে ব্যয়বহুল, হ্যাঁ আমার গত রাত্রে যখন আমি কেশিয়ারের রিপোর্টটা দেখেছি, যখন সাইন করতেছি, আমি অত্যন্ত ব্যথিত হয়েছি এই ব্যয়টা দেখে। কিন্তু ব্যয়টা আপনাদের একটু বুঝতে হবে। একটা অফিসে একজন স্থায়ী অফিস ক্লার্ক আছেন যার বেতন আমাদের $15,000 গুনতে হয় ইয়ারলি। আমাদের অফিসে আগের যে অফিসটা ছিল সেটাকে ভেঙে আমাদের অফিস রুম যেটা ছিল এটাকে ছোটো করে ক্লোজ ভেঙে অফিসটারে আরও 10 ফিট বড় করা হয়েছে, যাতে করে আরও 30 জন লোক বেশি বসতে পারে আমাদের একটা সেমিনার এবং সভা করতে যাতে সুবিধা হয়। এর জন্য প্রায় $5,000 খরচ হয়েছে। আপনারা অনেকে দেখেছেন যারা এলমাস্টে থাকেন বা হুইটনি এভিনিউর আশেপাশে থাকেন, আমাদের এখানে কেনাপি ছিল না, আমাদের সোসাইটির অফিসে অন্য কোনো নাম ছিল, কোনো টেটো কোম্পানি নাকি একটা নাম ছিল, যা এইটা বদলাইয়া এটা করতে প্রায় $3,500 আমাদের গুনতে হয়েছে। এছাড়া ফার্নিচার কিছু কেনার অত্যন্ত প্রয়োজনীয় ছিল, আমরা এগুলা কিনেছি। যেমন আমাদের লাইব্রেরি করার জন্য শেলফ কিনতে হয়েছে, চেয়ার টেবিল কিছু কিনতে হয়েছে। এরপরে বেসমেন্টে যেটা আমরা রেন্ট দেই, বেসমেন্টে প্রায় $1,000 রেন্ট। এইটা সিঁড়ি ভেঙে গেছিল, সেই সিঁড়িটা মেরামত করতে হয়েছে, পেইন্টিং করতে হয়েছে, এতে প্রায় আমাদের $2,200 খরচ হয়েছে। এই যেগুলা খরচ অত্যন্ত দরকারি ছিল এইগুলা, এবং এগুলা করতেই হয়েছে। এইগুলা সব বাদ দিলে এরপরে আপনারা দেখেন গত বছর যেটা আমরা এক ভাই প্রশ্ন করেছেন যে মাত্র $1,500 না $1,200 নাকি আমরা ইয়েতে দিলাম, $2,700 মানবিক কারণে আমি এটা বলতে চাই না যে সোসাইটিতে আগে দেওয়া হয় নাই, সোসাইটি থেকে আরও বেশিও দেওয়া হয়েছে, কিন্তু সোসাইটির ফান্ড থেকে না দিয়ে অনেকের কাছ থেকে পকেট থেকে দেওয়া হয়েছিল। আমি তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই। কিন্তু এই বছর আমরা বিভিন্ন সময় যারা অসহায় মানুষ তাদের পাশে দাঁড়াতে গিয়ে আমরা এটা করেছি। এক ভাই প্রশ্ন করেছেন যে আমরা কি আমাদের পকেট থাকি ফান্ডে কোনো সোসাইটির ফান্ডে কোনো টাকা পয়সা দিয়ে থাকি বা দিয়েছি। আমরা অনেক টাকা পয়সা দিয়েছি, এগুলো এখানে উল্লেখ নাই। তারপরেও আপনারা জানেন এখানে প্রায় 150 থেকে 200টি সংগঠন আছে, সামাজিক, সাংস্কৃতিক এবং পেশাজীবী। প্রত্যেকটা সংগঠনে আমাদের উপস্থিত হতে হয়। বাংলাদেশ সোসাইটির সভাপতি, সাধারণ সম্পাদক এবং অন্যান্য যারা কর্মকর্তা আছেন, আমরা প্রত্যেকেই তাদেরকে তাদের ম্যাগাজিন বা তাদের পিকনিকে বা বিভিন্নভাবে অভিষেকে যেতে হয় এবং সেই টাকা আমাদের পকেট থেকে দিতে হয়। ইয়ে হিসাবে আপনার সোসাইটির পক্ষ থেকে আমরা এটা দেই, কিন্তু আমরা সোসাইটির খাতায় লিখি না। এটা এই একটা বড় অনুদান আমাদের কাছ থেকে যায়, পার্সোনালি যেটা যায়। এখন আমি আমাদের সিনিয়র সহসভাপতিকে 2-1টা প্রশ্নের উত্তর দেওয়ার জন্য মহিউদ্দিন দেওয়ানকে অনুরোধ করছি। আমরা এখানে সবাই আছি দাঁড়ানো, আমরা সবাই আপনাদের প্রশ্নের উত্তর দিব 2-4টা করে। আমার কেশিয়া সাহেব দিবেন, সেক্রেটারিও সাহেব দিবেন। আমরা যদি ভুলে যাই 1টা-2টা আপনারা মনে করে দিবেন, যাই হোক কোনো অসুবিধা নেই, আমরা আনসার দিব। ধন্যবাদ আমার মাননীয় সভাপতি। আমাদের আনোয়ার ভাই একটা প্রশ্ন জিজ্ঞেস করছেন, 21শে ফেব্রুয়ারিতে আমরা রেজিস্ট্রেশন বাবদ টাকা পেয়েছিলাম। অবশ্যই আমাদের স্টেটমেন্ট আছে, আমরা $2900 কালেক্ট করেছি রেজিস্ট্রেশন ফি থেকে। এটা আপনাদের স্টেটমেন্টে দেখবেন, 4 নম্বর পাড়ায় আছে, আপনার $2900 আমরা রেজিস্ট্রেশন ফি থেকে কালেক্ট করেছি। এবং আমার আরেক ভাই বলেছেন যে আমরা কোনো সর্বসহজা কারণ কিনা, আমরা রানাপাড়াদের জন্য $2100 দিয়েছি, এটা আমাদের নিজেদের কার্যকরী পরিষদের পকেট থেকে। সেটাও আমরা এখানে উল্লেখ করেছি, এটা বাংলাদেশ সোসাইটির পক্ষ থেকে। তারপরে আমরা মিসবাহ কিছু প্রশ্ন জিজ্ঞেস করছেন, মিসবাহকে ধন্যবাদ। মিসবাহ একটি বাংলাদেশ কমিউনিটি সাথে জড়িত এবং সেই সভাপতি আমি জানি, এবং আপনারা সিলেটের যারা আছেন তারা জানেন, সে মেইন স্ট্রিমে অনেক কাজ করতেছেন। যে কোনো কাজই আমরা বাংলাদেশ সোসাইটিতে এসেছি 2 বছরের জন্য, আমাদের 1 বছর গুছাইতে চলে যায়। যে কোনো মেইন স্ট্রিমের সাথে যোগাযোগ করতে গেলে, মেইন স্ট্রিমে টাকা পাইতে গেলে অবশ্যই 2 বছর তার পার হয়ে যেতে হয়। আমরা অবশ্যই সেটা আমাদের মাথায় আছে, আমাদের প্রেসিডেন্ট, আমরা কার্যকরী পরিষদ সেক্রেটারি, আমরা অবশ্যই মেইন স্ট্রিমের সাথে যোগাযোগ করে এবং বাংলাদেশ সোসাইটিকে কীভাবে উন্নত করা যায় এবং বাংলাদেশ সোসাইটি কীভাবে ডোনেশন আনা যায় সে ব্যাপারে আমরা অবশ্যই বিভিন্ন কাউন্সিলম্যান এবং কংগ্রেসম্যানের সাথে অবশ্যই আমরা যোগাযোগ করছি। অবশ্যই আমরা 1 বছর আমাদের আর মেয়াদ আছে, এর মধ্যে আমরা যদি কিছু করতে পারি অবশ্যই বাংলাদেশের জন্য করে যাব, এবং আমরা তা অবশ্যই চেষ্টা করে যাচ্ছি। আমাদের এখানে অচেষ্টার কোনো ভুল ত্রুটি নেই, আমরা অবশ্যই চেষ্টা করে যাচ্ছি। ধন্যবাদ মেজবাকে। এবং আমার এক ভাই অজিত চৌধুরী ভাই বলেছেন যে ড্রাফটটা 15 নভেম্বর কেন।
আমি ওসি ভাইকে ধন্যবাদ। ওসি ভাই ও আপনি এই লাইনেরই একটি লোক। আপনারা জানেন যে আমরা যে সিপির কাছ থেকে আমরা এই অডিট সংগ্রহ করি এবং বাংলাদেশ সোসাইটি কাজকর্ম করে, ওনাকে 15ই জানুয়ারি পর্যন্ত আমরা এই কাগজপত্রগুলি জমা দিয়েছিলাম। উনি 15ই নভেম্বর পর্যন্ত করেছেন। উনি অনেক ব্যস্ততা কারণে উনি 15 নভেম্বর থেকে এই পর্যন্ত উনি ড্রাফটে হয়তো আমরা চাইছিলাম যে ডিসেম্বরের 22 তারিখ পর্যন্ত এটা করার জন্য। উনি ওনার ব্যস্ততার কারণে উনি এটা করতে পারেন নাই। এই জন্য উনি এর ড্রাফট আকারে দিয়েছেন। ওনার নাম্বার, সাইন, সিল সবই আছে। আপনারা যদি কোনো প্রকার প্রশ্ন জিজ্ঞাসা করতে পারেন, অবশ্যই ওনাকে আপনারা কল করে জিজ্ঞাসা করতে পারেন এই হিসাব নিকাশের সম্বন্ধে। ধন্যবাদ সবাইকে। আমি আরেকটা কথা আপনাদের বলতে চাচ্ছি। আপনারা রিপোর্টে দেখেছেন যে আমরা মুসলমানের জন্য কবর ক্রয় করেছি 210টা কবর লং আইল্যান্ডে, আমাদের আগের কমিটি করে গেছে। আমাদের যারা অন্যান্য ধর্মাবলম্বী ভাই বোন আছেন তাদের জন্য কি করলাম, আমরা আমাদের কমিটিতে একটা সিদ্ধান্ত নিয়েছি, যদি কোনো অন্য ধর্মাবলম্বী ভাই বা বোন মারা যান, একান্ত সাহায্যের দরকার হয়, আমরা তাকে সেই কবরের সমমূল্যমান মূল্যে যে টাকাটা আসে, বর্তমানে একটা কবরস্থান মনে করেন $1000, আমরা তাকে $1000 পর্যন্ত দিতে বাধ্য থাকবো। এবং সাথে সাথে আমরা এইটাও সিদ্ধান্ত নিয়েছি যে আমরা ইফতার পার্টি করি $5000-7000 খরচ করে। আমরা আমাদের অন্য ধর্মের ভাইদের প্রতি, হিন্দু ধর্ম, বৌদ্ধ বা খ্রিস্টানদের জন্য কি করতেছি, আমরা ইতিমধ্যে আপনারা রিপোর্টে দেখেছেন, আমরা গত এই বছর থেকে আমরা হিন্দু ভাইদের তাদের ইয়েতে দুর্গাপূজা উৎসবে আমরা মিষ্টি দিয়েছি ওনাদেরকে। আসছে 25শে ডিসেম্বর আমাদের যে বাঙালি খ্রিস্টান ভাইরা আছেন তাদের বড়দিন উপলক্ষে আমি ইতিমধ্যেই টমাস দুলু সহ আরও 2-1 যারা আমাদের খ্রিস্টান ধর্মীয় নেতা আছেন আলাপ করেছি আমরা কিভাবে তাদেরকে সাহায্য করতে পারবো, এটা অবশ্যই আপনারা দেখতে পাবেন। এবং আরেকটি কথা, আমরা আমাদের সাধারণ সম্পাদক সব কবরস্থান সম্পর্কে আপনাদেরকে অবহিত করবেন, কিন্তু আমি একটু অ্যাডভান্স বলতেছি, আমি ইতিমধ্যেই আমরা দেখতেছি যে যেভাবে আমাদের কবরস্থানগুলা ব্যবহৃত হচ্ছে, গত 2 বছরে আমাদের প্রায় 40টা কবর চলে গেছে। আগামী 5 বছর, বোধহয় আগামী 3 বছরের ভিতরে হয়তো ফুলফিল হয়ে যাবে। আপনারা জানি না সেই এলাকায় কে কে যান না, আমি প্রত্যেক মাসে হয়তো 2-1 বার যেতে হয়। আমাদের বিয়ানীবাজারের, জালালাবাদের বা অন্যান্য মানুষ মারা গেলে তাদের সাথে যাই, বাংলাদেশের মানুষের সাথে যাই, আমি দেখেছি। আজকে একজনকে সমাহিত করে আসলাম, আশেপাশে কোনো কবর নাই, 1 মাস পরে গেলে দেখা যায় যে এই সাইডটাই ভরে গেছে। এবং আপনারা শুনলে আশ্চর্য হবেন, তাদের এখন মেইন বিজনেসটা হচ্ছে মুসলমানদের দিয়ে মুসলিম সেমেটারি 1, 2, 3, 4, এখন 5 ওরা ওপেনিং করতেছে, এবং 4-এ কোনো নাই, জায়গা নাই। আমরা আশা পোষণ করতেছি, আমরা ইচ্ছা পোষণ করতেছি যে আপনারা যে কথাটা বলেছেন যে কবরস্থানের টাকাটা আমরা লিখে রাখতেছি কতটা কবর বিক্রি হচ্ছে, এবং আমরা আগামীতে আরও 100টা কবর কিনে রাখার জন্য আপনাদের সাহায্য এবং সহযোগিতা চাচ্ছি। আর ইনশাল্লাহ আপনারা যদি সাহায্য করেন, আমরা এই বছর মানে 2014 সেপ্টেম্বর অক্টোবরে আমরা আরও 1000 কবরের জন্য সাইন করতে পারবো। এই জন্য এখন 100 কবরের জন্য এখন আমি আমাদের সাধারণ সম্পাদক উপদেশ দিয়েছেন, আমরা সবগুলি উপদেশ লিখে রেখেছি এবং এগুলি আমরা চেষ্টা করব। আপনাদের উপদেশগুলি আমাদের অনেক গুরুত্বপূর্ণ। আমি খুব প্লিজ যে আপনারা এই উপদেশগুলি আমাদের দিয়েছেন, আমরা ভেবেছি, কিন্তু আপনাদের মাধ্যমে আমরা উপদেশগুলি পেয়েছি, আমরা লিখিত করে রেখেছি, এগুলি আমরা ইমপ্লিমেন্ট করার চেষ্টা করব ভবিষ্যতে। তো আমি সোরহাব সাহেব, আপনি কোশ্চেন করেছেন মেডিকেলের সুবিধা কোনো দেওয়া যায় কিনা। আপনাকে ধন্যবাদ। আমি এর আগের টার্মেও ছিলাম, তখন আমরা মেডিকেট বাংলাদেশ সোসাইটির ভবনে যারা মেডিকেট সার্ভিস দেয়, মানে মেডিকেট পাওয়ার জন্য একটা আমরা শুরু করেছিলাম, কিন্তু আসলে দুঃখজনক সবাই বলে যে আমরা তো মেডিকেট এমনি পাই, আমরা চেষ্টা করলে বিভিন্ন জায়গা থেকে পেয়ে যাই, তো এটা বেশি কার্যকর হয় নাই, এই জন্য আমরা ওই প্রসঙ্গে যাই নাই। তবে আমরা এইবার ইনশাল্লাহ আপনার কথা আমাদের মনে থাকবে, আমরা লিখে রেখেছি, এইবার আমরা এই বছর 2014-এ চেষ্টা করব যে যারা নাকি এখানে ইললিগাল আছেন তাদের জন্য সিটি থেকে কোনো ফ্যাসিলিটি আনা যায় কিনা মেডিকেট পাওয়ার জন্য, এটা আমরা চেষ্টা করব। কারণ যারা লিগেল তারা কিন্তু মেডিকেল এমনিতে পেয়ে যায়, বাট যারা ইললিগাল আছে, যাদের পেপারস নাই, তাদের তারা কীভাবে মেডিকেল ফ্যাসিলিটি পাইতে পারে, এটার জন্য এই বছর আমরা চেষ্টা করব। আর কম্পিউটার স্কুল, হ্যাঁ কম্পিউটার স্কুল বলেছেন, গত টার্মে কম্পিউটার স্কুল শিক্ষা দেওয়া হয়েছিল, খুব একটা সাড়া পাওয়া যায় নাই, কারণ অনেকে বলে যে আমরা কম্পিউটার ভাষায় শিখি বা শিখতে পারি। তো আপনারা বলেছেন, আমরা চেষ্টা করব। গত টার্মে আমরা সিটি থেকে সহায়তা নিয়ে কম্পিউটার স্কুল চালিয়েছিলাম, তো আমরা চেষ্টা করব আপনাদের এইবার যারা নতুন আসে স্পেশালি তাদের জন্য কম্পিউটার স্কুল চালু করার জন্য।
আর ওয়েবসাইট আমাদের যে ওয়েবসাইটটা আছে বিডি সোসাইটি NY সরি ইমেল আপনারা আপনারা বলেছেন যে ওয়েবসাইটে মেম্বারশিপ নেওয়ার জন্য আমরা ওয়েবসাইটটা চালু করতেছি। এখন আমাদের পূর্ণাঙ্গ কাজ শেষ হয় নাই। ওয়েবসাইটটা চালু করলে আমরা আমাদের কার্যক্রম সব কিছু ওয়েবসাইটে পাবেন এবং আমরা ভবিষ্যতে মেম্বারশিপ যাতে ওয়েবসাইটের মাধ্যমে ফিল আপ করে আমাদের কাছে সরাসরি দিতে পারে এই ব্যবস্থা আমরা করবো ইনশাল্লাহ 2014 করবো। আর মোহাম্মদ আলী সাহেব বলেছেন যে কনসুলেট সেবা যে আমরা দিতেছি এটা ব্রঞ্জ এবং অন্য বড়তে দেওয়া যায় কিনা। আপনাকে ধন্যবাদ প্রস্তাব করার জন্য। আমরা অবশ্যই কনসাল জেনারেল মনিরুল ইসলামের সাহেবের সাথে নেক্সট যে 11 তারিখে আমাদের প্রোগ্রাম আছে তখনই আমরা আলোচনা করব। ওনারা যদি সম্মতি হয় তাহলে আমরা অন্য বড়তে মাসে একদিন বা 2 মাস 3 মাস পর একদিন দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। আমাদের জাকির ভাই একটা প্রশ্ন জিজ্ঞেস করছেন যে কাজী পরিষদের সংখ্যা তো কম কেন। জাকির ভাই ধন্যবাদ আপনাকে, আপনার একটা কমিটির প্রেসিডেন্ট হয়েছেন, আপনার পেপার দেখেছি, আপনার কনভারসেশন অবশ্যই আপনি দেখবেন যে একটা মিটিংয়ের পরে যে আপনার সংগঠন 25 জন আপনার সংগঠন কত হয়। আমাদের এখানে আজকে যারা আছেন আমাদের একজন দেশে আছেন, আমাদের ক্রীড়া সম্পাদক উনি ছুটিতে আছেন, উনি বাফেলো গেছেন যেন অনুপস্থিত। আর আপনারা আমরা 19 জনের মধ্যে আপনারা জানেন আমরা 18 জন কার্যকরী পরিষদে আছি, একজন এমপি কম, তাহলে 3 জন। আর আজকে এই 3 জন ছাড়া সবাই উপস্থিত আছেন। সবাই ধন্যবাদ আপনাকে। কবরস্থান সম্বন্ধে ওয়াসি ভাই এবং পল ভাই আপনারা বলেছেন কিভাবে দেওয়া হয়। আসলে আমরা যখন কেউ মারা যায় কমিউনিটি থেকে আমাদের কাছে কল আসে যে এই লোকটা অত্যন্ত নিডি, হ্যাঁ তাকে কবরটা আপনাকে ফিরিয়ে দেন। তো আমরা বলি যে আপনারা যদি কিছু পারেন দেন, কারণ এখন একটা কবরের দাম $1100, আমরা $700 কিনেছি এবং $700 আমরা চার্জ করি। বাট আমরা বলি যে আপনারা যদি কমও পারেন তাও দেন, কিন্তু যারা একান্তই নিডি তারা কবরটা ফিরিয়ে চেয়ে বসে, তখন আমরা কি করব? আপনারা যদি বলেন ভবিষ্যতে না দেওয়ার জন্য আমরা হয়তো বা অন্য চিন্তা করব। বাট আমি গত কয়েকদিন আগে একজন মারা গেছে, তাকে আমি বলছি যে আপনি কিছু পারলে দেন, পরে সে $500 দিছে, তা আমরা $500 নিছি। তো আমরা চেষ্টা করি তা অবশ্যই তাদেরকে বলি যে আপনারা কিছু, আসলে একটা লোক মারা গেলে প্রায় ক্লোজ টু $4000 খরচ যায় কবর সহ। তো কবরে $700 যদি বাদ যায় তাহলে $3000 উপরে তাদের খরচ আছে। তো এটা আমরা চেষ্টা করবো আর কি তাদেরকে বলার জন্য। ধন্যবাদ। কবরের টাকাটা কথা বলছে যে কবরের টাকা আমরা কি করতে পারি। ওসমান ভাই আমাদের সাবেক সাংগঠনিক সম্পাদক বাংলাদেশ সোসাইটির, ধন্যবাদ আপনাকে যে আপনি একটা প্রশ্ন জিজ্ঞেস করছেন যে কবরের টাকাটা আমরা অন্য খাতে রাখার জন্য। অবশ্যই এটা সুন্দর একটা কথা বলছেন। আজকে কার্যকরী পরিষদে আপনারা সাধারণ সভায় যদি পাশ করেন এই টাকাটা কোন খাতে এবং কী খাতে ব্যয় করা হবে, অবশ্যই আমরা সেই টাকাটা সেই খাতে ব্যয় করব। ধন্যবাদ আপনাকে। তা আপনাদের মনে হয় সবার প্রশ্নই আমরা কিছু উত্তর দিতে পারছি কিনা জানি না। যদি কারো প্রশ্ন যদি আনকমপ্লিট থাকে বলতে পারেন যে আপনার প্রশ্ন অ্যান্সার দিতে পারেন, অবশ্যই আমরা অ্যান্সার দেবো। এখন আর কোনো প্রশ্ন না হবে না, প্রশ্ন পালা শেষ না। বলেন আপনার হলো। থ্যাংক ইউ ভাই। প্রথমে আপনাদেরকে ধন্যবাদ জানাই, আপনারা গণতান্ত্রিক পদ্ধতিতে একটা নির্বাচিত কমিটি, এই জন্য অসংখ্য ধন্যবাদ। পরিচিত লোকদেরকে আমরা বাদ দিয়ে আপনাদেরকে নির্বাচিত করেছি বাংলাদেশি কমিউনিটির সার্বিকভাবে সাহায্য সহযোগিতা করার জন্য। আমার প্রশ্ন, আজকের এই কমিটিতে আপনাদের কমিটিতে বিয়ানীবাজার, কুলাউড়া, জালালাবাদ এবং সিলেটের কত % লোক আছে আর সর্বত্র বাংলাদেশে কত % লোক আছে একটু জানাবেন, 1 নম্বর। 2 নম্বর, আপনাদের বাৎসরিক সদস্য ফি কি 10-12 টাকা পরিবর্তে 2 টাকা বা 5 টাকা করা যায় কিনা? এই জিনিসটা, এই 2টা জিনিস উত্তর দেন প্লিজ। তারপরে আমার নাম কাজী আশরাফ হোসেন নয়ন। হ্যালো অ্যাটেনশন, মে আই হ্যাভ ইউর অ্যাটেনশন। আপনারা অ্যানসার করছে কার্যকরী পরিষদে, কার্যকরী পরিষদে উত্তর দেব। হ্যালো ঠিক আছে, আমাকে আনসার আবুল ভাই। আমার নাম হলো কাজী আশরাফ হোসেন, আমাকে আনসার দিতে দেন। চেয়ারম্যান বোর্ড অফ ডাইরেক্টর মিরসরাই সমিতি। আজম ভাই উত্তর দেব। আজম ভাই শুনেন, আমরা অত্যন্ত দুঃখিত
আমরা অত্যন্ত দুঃখিত যিনি এই প্রস্তাব করেছেন। আমি বলবো ওনাকে ওনার প্রস্তাবটা প্রত্যাহার করার জন্য। এইটা বাংলাদেশ সোসাইটি, এইটা বিয়ানীবাজার বা জালালাবাদ বা কুলাউড়া সমিতি নয়। এখানে যারা সদস্য হয়েছেন সবাই বাংলাদেশি এবং সবার ইলেকশনে নির্বাচিত হওয়ার অধিকার আছে। আমি আপনাকে বলতেছি, আপনি যদি নির্বাচিত হন, সদস্য হন, নির্বাচনে ফি দিয়ে প্রতিদ্বন্দ্বিতা করুন, নির্বাচিত হয়ে আসুন, আপনাকে আমরা ফুলের মালা দিব। সম্মানিত বাংলাদেশ সোসাইটির নেতৃবৃন্দ, এরপরে আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি এবং সম্মানিত সদস্যবৃন্দ, আপনাদের কাছে আমি সবিনয় অনুরোধ করছি, বাংলাদেশ সোসাইটি কোনো আঞ্চলিক সংগঠন নয়। বাংলাদেশ সোসাইটি সমগ্র বাংলাদেশের একটি সংগঠন। আপনার কাছে অনুরোধ করবো, আপনার জেলা 50 জনকে নিয়ে রাখুন, আমরা 50 জনকে নির্বাচিত করবো। No. I have to bound to use that security. আমি ফারুক, না আপনারা কোনো প্রশ্ন করবেন না। আজকের মতো প্রশ্ন এখানেই শেষ। এবং যিনি প্রশ্ন করছেন আমি আবার বলছি, আজম, মিস্টার আজম, আজম, I will be bound to use the security. Please sit down. আজম ভাই প্লিজ, আজম ভাই, আজম, আমরা এই ধরনের রনেল, প্লিজ। মহিউদ্দিন ভাই, এত সুন্দর আমাদেরকে প্রশ্ন জিজ্ঞেস করলে কার্যকরী প্রশ্ন উত্তর দেবো। আপনারা এই প্রশ্ন নিয়ে কারোর সাথে কোনো বসে পড়েন, সৌন্দর্যতা নষ্ট করবেন না। আমি জানি এখানে কিছু সংখ্যক 2-1 লোক আছে যারা উশৃঙ্খল সৃষ্টি করতে চায়। আমি তাতে ঘাবড়াবো না। এখানে সিকিউরিটি আছে, প্রয়োজন হবে। এখন আমি সাধারণ সম্পাদককে তার যে সংগঠন কনস্টিটিউশন কমিটি ছিল সেই সংশোধনী কমিটিকে মঞ্চে আহ্বান করে তাদের সেই সংশোধনী পেশ করার জন্য অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ। আমি সাধারণ সম্পাদক আগে আপনাদের কাছে একটি ঘোষণা দিচ্ছি। আপনারা জানেন গত শুক্রবার PS 152-তে 3rd গ্রেডের একটি ছেলে বয়স 60 মারা গেছেন ট্রাকে চাপা পড়ে। আজকে উডসাইড বাইতুজান্নাহ মসজিদে তার জানাজা হয়েছে জোহর নামাজের পর। তার ফ্যামিলি, তার স্ত্রী এবং 1 ছেলে 1 মেয়ে 4 মাস আগে আপনি ভিজিট বিষয়ে মেয়েকে এসেছে। ছেলেটা গত শুক্রবার মারা গেছে। আগামীকাল জানাজা হবে। বাংলাদেশ সোসাইটির পক্ষ থেকে কবরস্থান দান করা হয়েছে। এবং আপনারা যদি কোনো দানশীল ব্যক্তি থাকেন যে বাচ্চার জন্য কিছু দান করবেন, তাহলে আমরা আমাদের কার্যকরী পরিষদের সবাই আপনাদের সামনে যাবে। আপনারা মস্ত দান করতে পারেন। তার ফ্যামিলি খুব গরিব, একটা রুম নিয়ে থাকে আমাদের উডসাইডে। আমরা কয়েকদিন তার বাসায় গিয়েছিলাম এবং তার পরিবার খুবই অসহায় এবং তার স্বামী এবং সে নিজে কাজ করতো এবং বাচ্চাদের স্কুলে যেত একা। আপনারা যদি কোনো দানশীল ব্যক্তি থাকেন অবশ্যই বাচ্চাদের জন্য কিছু দান করবেন। আপনাদেরকে সবাইকে ধন্যবাদ। সম্মানিত সুধীমণ্ডলী, আমরা গঠনতন্ত্র সংশোধনের জন্য পত্রপত্রিকায় কিছু প্রস্তাব আহ্বান করেছিলাম এবং আমাদের এই প্রস্তাব আহ্বান করার সময়সীমা ছিল নভেম্বর মাসের 30 তারিখ পর্যন্ত। প্রায় 28টি প্রস্তাব ইতিমধ্যে আমাদের মধ্যে এসে উপস্থিত জমা হয়েছে। সাধারণ সম্পাদক এগুলো বিস্তারিত তুলে ধরবেন এবং এই প্রস্তাবগুলো এবং এই বাস্তবতা নিরিখে এবং সময়োপযোগী করার জন্য আমাদের গঠনতন্ত্র সংশোধনী উপকমিটি এবং কার্যকরী পরিষদ একটা সুপারিশ প্রস্তাব এখানে এনেছে, সেটা বিস্তারিত তুলে ধরবেন এবং আজকের সভায় সর্বোচ্চ ফোরাম এটা এখান থেকে সিদ্ধান্ত গ্রহণ করা হবে। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ। আমরা একটা সংবিধান সংশোধন কমিটি করেছিলাম। আমি নাম ঘোষণা করছি এবং আমি ওই কমিটির আজহারুল হক মিলন ভাইকে পরে ডাকবো। উনি আইসা কিছু বলবেন এই কমিটি সম্বন্ধে। কাজী আজহারুল হক মিলন আমাদের এক্সিকিউটিভ কমিটি থেকে ছিলেন। আমাদের কাজী আজহারুল হক মিলন, সিরাজউদ্দিন আহমেদ সোহাগ, মোশাররফ হোসেন এবং আমাদের 2 ভাইস প্রেসিডেন্ট মহিউদ্দিন দেওয়ান, আতাউর রহমান সেলিম এবং আমরা প্রেসিডেন্ট সেক্রেটারি ছিলাম। আর আমাদের ট্রাস্টি বোর্ড থেকে যারা সবচেয়ে বেশি সময় দিয়েছেন এই কনস্টিটিউশনটাকে রেডি করার জন্য, আপনাদের সামনে উপস্থাপনা করা হবে এই খসড়া প্রস্তাবটাকে। এই প্রস্তাবগুলির জন্য সবচেয়ে বেশি সময় দিয়েছেন আমাদের প্রাক্তন 2 বারের সফল নির্বাচন
প্রধান নির্বাচন কমিশনার জনাব ইঞ্জিনিয়ার নুরুল হক এবং বাংলাদেশ সোসাইটির প্রাক্তন সাধারণ সম্পাদক এবং আমাদের বর্তমানে ট্রাস্টি বোর্ডের সদস্য AKM ফজলে রাব্বি। আমি আমাদের কার্যকরী পরিষদের পক্ষ থেকে আপনাদের দুইজনকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। এই পর্বে আমি মিলন ভাইকে আহ্বান করছি, মিলন ভাই কিছু বলবেন এবং আমাদের এই দুই কমিটির দুই সদস্যকে মঞ্চে ডাকবেন। মিলন ভাই। আজকে বার্ষিক সাধারণ সভার সভাপতি জনাব কামাল আহমেদ, মঞ্চে সফল সাধারণ সম্পাদক জনাব রহিম হাওলাদার, মঞ্চ উপবিষ্ট ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান জনাব ডাক্তার মাইনুল ইসলাম মিয়া, মঞ্চ উপবিষ্ট সহসভাপতি জনাব মহিউদ্দিন দেওয়ান, মঞ্চ উপবিষ্ট সহসভাপতি সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ সেলিম, সাধারণ সম্পাদক সোহাগ, সাংগঠনিক সম্পাদক সাদি, এবং এখানে উপস্থিত আছেন সাবেক সাধারণ সম্পাদক রানা ফেরদৌস চৌধুরী, উপস্থিত আছেন সাবেক সাধারণ সম্পাদক জনাব রাব্বি মোহাম্মদ খোকন, উপস্থিত আছেন সাবেক সাধারণ সম্পাদক কি নাম জানো আরেকজন সাধারণ সম্পাদক কি জানো ফখরুল আলম, এবং ট্রাস্টি বোর্ডের সদস্যবৃন্দ মোহাম্মদ হোসেন ভাই সহ সদস্যবৃন্দ, আসসালামু আলাইকুম। আমরা একটি সংসদীয় কমিটি ছিল আমাদের, সেই কমিটিতে বাইরের থেকে যারা এসেছিলেন তারা হচ্ছেন জনাব রাব্বি মোহাম্মদ খোকন এবং সাবেক নির্বাচন কমিশনার এবং ট্রাস্টি বোর্ডের সদস্য নুরুল হক সাহেব। তারা অক্লান্ত পরিশ্রম করে 1.5 মাস আমরা কিছু কাজ করেছি। আমি তাদের দুজনকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। মঞ্চে এসে আপনাদের আসন গ্রহণ করুন, আপনাদের আসন গ্রহণ করুন এবং এই কনস্টিটিউশনের যে কিছু সংশোধনী আমরা এনেছি এটা পরিচালনা করার জন্য আমি সাবেক সাধারণ সম্পাদক রাব্বি মোহাম্মদ খোকন এবং নুরুল হক ভাইকে অনুরোধ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ, বসার জন্য অনুরোধ জানাচ্ছি। মিয়া ভাই সম্মানিত সদস্যবৃন্দ, আমরা নিউজ মিডিয়ায় দিয়েছিলাম যে 30শে নভেম্বরের মধ্যে আপনাদের কাছ থেকে কোনো সংশোধনের প্রস্তাব আসলে, তো এই পর্যন্ত আমরা যে প্রস্তাবগুলি পেয়েছি ওইগুলি আমি আপনাদের সামনে তুলে ধরছি। তারপরে আমাদের রাব্বি মোহাম্মদ খোকন এবং ইঞ্জিনিয়ার সাহেব আপনাদের এই আমরা যে খসড়া প্রস্তাব রেডি করছি সেটা আপনাদের সামনে উপস্থাপন করবেন। বিষয় ব্রঞ্জে ভোট কেন্দ্র স্থাপন প্রস্তাবটি সাধারণ সভায় উত্থাপন প্রসঙ্গে। মহাত্তন বাংলাদেশ সোসাইটি এই প্রবাসীর একটি সার্বজনীন ঐতিহ্যবাহী সংগঠন। এই সংগঠনের সেবা ও গণমুখী কার্যক্রম প্রশংসার দাবি রাখে। তবে পরিতাপের বিষয় যে এই সংগঠনের কুইজ ও ব্রুকলিন কেন্দ্রিক সকল কার্যক্রম চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয় যে ব্রঞ্জবাসীকে কতটা অবহেলা করা হয়। সময়ের দাবি হচ্ছে এই রকম পরিস্থিতির অবসান ঘটানো। তাই সাধারণ সভাকে সামনে রেখে আমি এই সুনির্দিষ্ট প্রস্তাবটি উত্থাপন করছি। হিসাব নিকাশ আমরা সবাই
আমি দুঃখিত, আমি আমাদের যে হিসাব নিকাশটা ছিল যে সাধারণ আমাদের ট্রেজারার রিপোর্ট, এটা আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি। এটা যদি আপনারা অনুমোদন করেন তাহলে আমরা এটা এখন অনুমোদিত করব। আমি সবার অডিয়েন্সে সবার কাছে অনুরোধ করছি। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ সবাইকে। তবে আমরা প্রেসিডেন্টের সাথে আমিও সুর মিলিয়ে বলবো, খরচটা দেখে আমারও খুব কষ্ট লাগছে। হ্যাঁ, তবে আমরা চেষ্টা করব ভবিষ্যতে যাতে আরও যতদূর সম্ভব পয়েন্ট আনা যায়। ধন্যবাদ সবাইকে। ব্রঞ্জ একটি আলাদা বড়। দিনে দিনে ব্রঞ্জে বাংলাদেশিদের বসবাস ক্রমশ বাড়ছে। বর্তমানে ব্রঞ্জে বাংলাদেশিদের কমিউনিটির রয়েছে বিশাল অবস্থান। ব্রঞ্জ থেকে কুইন্সে কিংবা ব্রুকলিনে যাতায়াত করতে $13 টোল দিতে হয় এবং অর্থের সাথে সাথে সময়ও ব্যয় হয়। ব্রঞ্জের উপর দিয়ে 2 দফা টোল দিয়ে নিউ জার্সি, পেনসিলভেনিয়া ও কানেকটিকাট থেকে লোকজনকে কুইন্সে কিংবা ব্রুকলিনে আসতে যাতায়াত করতে হয়। যুক্তিসঙ্গত কারণে আমি প্রস্তাব করছি ব্রঞ্জে বাংলাদেশ সোসাইটি ইনকের একটি নির্বাচনী কেন্দ্র, ভোট কেন্দ্র স্থাপন করত। ব্রঞ্জবাসীর ন্যায্যসঙ্গত দাবি সাংবিধানিক স্বীকৃতি দেওয়ার জন্য। যুক্তিসঙ্গত এই ন্যায্য দাবির প্রতি সাধারণ সভায় সমবেত সকলের সদর সমর্থন আমি সবিনয়ে প্রত্যাশা করছি। আমি আশাবাদী আমার প্রস্তাবটা যারা করেছেন আমি তাদের নাম ঘোষণা করতেছি, এখানে বলতেছি। আমাদের সবাই সম্মানিত সদস্য মোহাম্মদ আর ইসলাম, সালামতুল্লাহ, এন মজুমদার, এ আহমেদ জাকির, নাসির আহমেদ, আব্দুর রহিম বাদশাহ, আব্দুল হাসিম হাসনু ভাই, মোহাম্মদ আব্দুল শহীদ, জাকিরে খান, ফরিদে ইয়াসমিন খান, মোহাম্মদ গফফার চৌধুরী, খসরু, মইনুল হক চৌধুরী, হেলাল চৌধুরী, জুনেদ আহমেদ, নূরে আলম জিকু, মোহাম্মদ শেবুল খান মাহবুব ও হারুনা আক্তার রুজি। এই 16 জন এই প্রস্তাব এটার জন্য প্রস্তাব দিয়েছেন। এরপরে আমি আরেকটা প্রপোজাল আপনাদের কাছ থেকে এসেছে, প্যানেল ভিত্তিক নির্বাচন পরিচালনা করার প্রস্তাব প্রসঙ্গে আমি আগে নাম বলতেছি। আমাদের সম্মানিত সদস্য ফখরুল ইসলাম দেলোয়ার, আব্দুর রহমান, শামসুদ্দিন, এই 3 জন আমাদের সম্মানিত সদস্য এই প্রপোজালটা করেছেন। জনাব, আমি বাংলাদেশ সোসাইটি ইনকের একজন সদস্য। আমি দেখেছি যে বিগত বেশ কয়েকটি নির্বাচনে নির্বাচন কমিশন কর্তৃক এজেন্ট নিয়োগ সহ অনেক কাজ প্যানেল ভিত্তিক করা হয়, কিন্তু নির্বাচনের দিন ভোট দেওয়ার জন্য যে ব্যালটটি তৈরি করা হয় তাতে প্যানেল ভিত্তিক নাম থাকে না। আমি মনে করি ভোট প্রদান ও ভোট গ্রহণের ক্ষেত্রে প্যানেল ভিত্তিক কার্যক্রম যথেষ্ট সুবিধাজনক। সব দিক বিবেচনা করে আমি প্রস্তাব করছি প্যানেল ভিত্তিক নির্বাচন সকল কার্যক্রম সম্পাদনের সাংবিধানিক স্বীকৃতি দেওয়ার ব্যবস্থা গ্রহণ করার জন্য। ধন্যবাদ আপনাদের। আর আপনাদের জন্য ডিনারের ব্যবস্থা আছে, দয়া করে আমরা খুব সংক্ষেপে শেষ হয়েছে, আপনাকে সবাইকে শেষ পর্যন্ত থাকার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। যেহেতু এটা আপনাদের কাছ থেকে আসছে সো আমাদের বলতে হবে, এই জন্য আমি সময় নিচ্ছি, সরি। এটা আরেকটা আসছে, আমি নাম প্রথম ঘোষণা করছি। প্রস্তাবটা হলো একক লাইভ মেম্বারের জন্য $300 ফি নির্ধারণ সাধারণ সভায় প্রস্তাব প্রসঙ্গে। যারা প্রস্তাবটা করেছেন সম্মানিত সদস্য শাহিদ আহমেদ মর্তুজা, মোহাম্মদ জোসেফ চৌধুরী, সোহেল আহমেদ। আপনাদেরকে ধন্যবাদ। আমি পড়ছি ওনারা কি বলেছেন। জনাব, নিবেদন এই যে আমি বাংলাদেশ সোসাইটি ইনকের একজন জেনারেল মেম্বার। বাংলাদেশ সোসাইটির লাইভ মেম্বার হওয়ার প্রচলিত বিধান আমার মনে প্রশ্ন জন্ম দিয়েছে। আমার মনে হয়েছে এই বিধান তারুণ্যকে এড়িয়ে যাওয়ার একটি অপপ্রয়াস। বাংলাদেশ সোসাইটি ইনক এর প্রচলিত নিয়ম হচ্ছে স্বামী স্ত্রী, স্ত্রী স্বামী যুগল লাইভ মেম্বার ফি $500। লক্ষণীয় যে
এক্ষেত্রে অবিবাহিতদের জন্য এককভাবে লাইফ মেম্বার হওয়ার কোনো সুযোগ রাখা হয়নি। আমি মনে করি আমরা যারা 18 বছরের বেশি এবং অবিবাহিত তাদেরকে সুকৌশলে এড়িয়ে যাওয়ার অপপ্রয়াস থেকেই এরকম একটি নিয়ম চালু করা হয়েছে। বিষয়টি সকলের নজরে এনে আমি প্রস্তাব করছি যে প্রচলিত নিয়ম বহাল রাখার পাশাপাশি $300 ফি নির্ধারণ করে এককভাবে লাইফ মেম্বার হবার বিধান চালু করার ন্যায্য দাবি সাংবিধানিকভাবে স্বীকৃতি দেওয়ার জন্য। ধন্যবাদ। আমাদের কাছে আরেকটা প্রপোজাল এসেছে। আমি প্রথমে প্রস্তাবটা বলতেছি। কার্যকরী পরিষদের মেয়াদ 3 বছর করার প্রস্তাব প্রসঙ্গে প্রস্তাবটা করেছেন ফারুক চৌধুরী, আবুল হোসেন, মোহাম্মদ আলিম, শহীদুল ইসলাম দুখু, রাশেদুল মান্না চৌধুরী, হেশাম। আপনাদেরকে ধন্যবাদ। আমি আপনাদের প্রপোজালটা পড়ছি। জনাব, বাংলাদেশ সোসাইটি ইনক এই প্রবাসীর একটি সার্বজনীন সংগঠন। এই সার্বজনীন সংগঠনের সার্বিক কার্যক্রম প্রবাসী বাংলাদেশিদের প্রশংসা অর্জনে সক্ষম হয়েছে। নির্বাচিত কার্যকরী পরিষদ মাত্র 2 বছর মেয়াদের জন্য দায়িত্বভার গ্রহণ করে, যার ফলে দীর্ঘমেয়াদী কোনো কর্মপরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়ন সম্ভব হয়ে ওঠে না। এই 2 বছর মেয়াদের মধ্যে আবার অনেক সময় মামলা সহ অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য নির্বাচিত পরিষদ পূর্ণ মেয়াদে দায়িত্ব পালন করার সুযোগ লাভ করতে পারে না। বাংলাদেশ সোসাইটির নির্বাচন আয়োজন সম্পন্ন করতে যথেষ্ট পরিমাণ অর্থ ব্যয় হয়। প্রতি 2 বছর অন্তর অন্তর নির্বাচন আয়োজন করার মধ্য দিয়ে সোসাইটির বিপুল পরিমাণ অর্থ ব্যয় হওয়ার ফলে সোসাইটির স্থিতিশীল কোনো সঞ্চয় তহবিল গড়ে ওঠে না। সোসাইটিতে কার্যকরী পরিষদের 2 বছর মেয়াদের প্রথম 6 মাস কেটে যায় প্রস্তুতি ও কর্মপরিকল্পনায় এবং শেষের 6 মাস কেটে যায় নির্বাচনের প্রস্তুতি ও আয়োজনে। এমত অবস্থায় মাত্র 1 বছর সময় সোসাইটির সার্বিক কার্যক্রম সোসাইটির অগ্রযাত্রার জন্য মোটেই যথেষ্ট নয়। বহুবিধ কারণে নির্বাচিত কার্যকরী পরিষদের জন্য 2 বছর মেয়াদ মোটেই যথেষ্ট নয়। সার্বিক বিবেচনায় আমি প্রস্তাব করছি যে নির্বাচিত কার্যকরী পরিষদের মেয়াদ কাল 3 বছর করার জন্য। সাধারণ সভা হচ্ছে সর্বক্ষমতার অধিকারী। সাধারণ সভায় সমবেত সম্মানিত সদস্যদের প্রতি আমার আবেদন যে আপনাদের সুবিবেচনায় সুপ্রসূত সিদ্ধান্ত দিয়ে যুক্তিসঙ্গত ও বাস্তবসম্মত আমার এই প্রস্তাবটিকে সমর্থনে করে বাংলাদেশ সোসাইটির অগ্রযাত্রা ও অব্যাহত রাখার আপনাদের প্রতি বলিষ্ঠ ভূমিকা রাখার জন্য আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ সবাইকে। আর একটা আছে, আমি এটা শেষ করি, আমি চলে যাচ্ছি ওখানে। আমাদের এক সম্মানিত সদস্য, উনি অফিসে এসে লাইফ মেম্বার, উনি যা ছোট্ট করে উনি এটা লিখে দিয়ে গেছেন, ওনার হাতের লেখা এটা। চৌধুরী সালে লাইফ মেম্বার 3117 75 স্ট্রিট, ইস্ট এলমাস, নিউ ইয়র্ক 11370। ধন্যবাদ আপনাকে। উনি যা লেখছেন আমি বিভাগ করতেছি। আমার প্রস্তাব, প্রত্যেক বিভাগ থেকে 2 জন করে মোট 14 জন ট্রাস্টি বোর্ড মেম্বার $100 নমিনেশন ফি দিয়ে $1000 নমিনেশন ফি দাখিল করে সাধারণ ভোটারদের মাধ্যমে নির্বাচিত হয়ে আসবে। তাতে সোসাইটির আয় হবে $14000 এবং প্রতিটি বিভাগের প্রতিনিধি নিশ্চিত হবে। ধন্যবাদ। এই পর্বে আমি আমাদের জনাব ফজলে রাব্বি খোকন সাহেবকে আহ্বান করছি, আপনি দয়া করে মাইক্রোফোন গ্রহণ করুন এবং আমাদের যে খসড়া প্রস্তাব এটা আমাদের সম্মানিত সদস্যদের সামনে উপস্থাপন করুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। আমি বর্তমান কমিটির সম্মানিত সদস্যবৃন্দদেরকে আপনাদের কাছে যে পরিমাণ কনস্টিটিউশন আছেন আপনি সম্মানিত সদস্যদের কাছে বিলি করুন। পাশাপাশি আপনাদের যে প্রপোজাল আমরা যে তৈরি করেছি সেই প্রপোজালের কপিগুলো আপনাদের সম্মানিত সদস্যদের কাছে ডিস্ট্রিবিউট করুন। তাহলে আমরা আমাদের পড়ার সময় সবার জানতে সুবিধা হবে। ধন্যবাদ। আপনাদের ডিস্ট্রিবিউশনের পরই আমরা কথা বলতে শুরু করব, উইদিন 2-3 মিনিটস।
সম্মানিত সুধীমণ্ডলী, প্রত্যেক মানুষেরই লিমিটেশন আছে এবং ল্যাক অফ আন্ডারস্ট্যান্ডিংও আছে। আমি বা ইঞ্জিনিয়ার নুরুল হক আমরা এর বাইরে নই। কনসিডারিং দিস ইন ইউর মাইন্ড, আমরা যে প্রপোজালটা তৈরি করেছি তিনটা জিনিস চিন্তা করে। একটা হলো, যেহেতু ইঞ্জিনিয়ার নুরুল হক সাহেব দুইবার বাংলাদেশ সোসাইটির প্রধান নির্বাচন কমিশনার, এখনও প্রধান নির্বাচন কমিশনার, পরবর্তী নির্বাচন কমিশন গঠন না হওয়া পর্যন্ত উনি সাবেক নয়। যারা সাবেক বলছে সে ভুল করেছেন, সাবেক নয়। ওনার নির্বাচন পরিচালনার ক্ষেত্রে যে সমস্ত প্রতিবন্ধকতার সম্মুখীন হয়েছেন, সেই প্রতিবন্ধকতাকে কাটিয়ে ওঠার জন্যে অথবা প্রতিবন্ধকতাকে কমানোর জন্যে কি কি বিষয় এই সংবিধানে সংযোজন করা প্রয়োজন, সেই বিষয়টি আছে এই প্রপোজালের মধ্যে। দ্বিতীয়ত আছে বাংলাদেশ সোসাইটির স্বার্থ সংশ্লিষ্ট বিষয়, যেমন প্রতি বছরই আপনারা জানেন বাংলাদেশ সোসাইটি নির্বাচনের সময় কুইন্স এবং ব্রুকলিন ভোট কেন্দ্র হয়ে থাকে, কিন্তু ব্রোঞ্জ একটি বড় উল্লেখযোগ্য সংখ্যক বাংলাদেশিদের যথেষ্ট আগ্রহ থাকা সত্ত্বেও ভোট কেন্দ্রে আসতে তাদের ব্যয়বহুল, কারণ টোল দিয়ে আসতে হয় বিভিন্ন কারণে, এবং বাংলাদেশ সোসাইটিকে অন্যান্য বড়র মতো ব্রঞ্জেও জাগ্রত এবং জীবিত রাখার জন্যে ওখানে একটি কেন্দ্র করার জন্য প্রপোজাল আমরা দাঁড় করিয়েছি। আর কনস্টিটিউশনের যে আগের যে কনস্টিটিউশন আমাদের আছে, সেখানে যে প্রিন্টিং মিস্টেক আছে, সেই প্রিন্টিং মিস্টেকগুলি এখানে আমরা কারেক্ট করেছি। আর কি করেছি, বিভিন্ন সম্মানিত সদস্যদের কাছ থেকে প্রাপ্ত প্রস্তাবাবলী এবং বর্তমান এক্সিকিউটিভ কমিটির কাছ থেকে পরামর্শ এবং প্রস্তাবাবলীর একত্র করে আমরা এটাকে চেষ্টা করেছি কোন কোন বিষয়গুলি এই মুহূর্ত পর্যন্ত আমাদের কাছে যুগোপযোগী এবং বাস্তবসম্মত মনে হয়েছে, সেইভাবেই আমরা এই প্রপোজালটাকে তৈরি করেছি। মেজর কোনো চেঞ্জ এখানে আসে নাই। আমি ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ডক্টর মনির ইসলাম মিয়া সাহেব এবং সৌদ আহমেদ সাহেব চৌধুরী সাহেব সামনে আসার জন্য বলছি, এবং নাসির আলী খান পল ভাইকে সামনে আসার জন্য বলছি। আমি প্রথমে এইভাবে শুরু করি। আমাদের সম্মানিত ট্রাস্টি বোর্ডের সদস্য নাসির আলী খান পল সাহেব উনি একটা প্রশ্ন করেছে, এই প্রশ্নটার উত্তর দিয়েই আমরা আমাদের কর্মকাণ্ড শুরু করতে চাই। নাসির আলী খান পল সাহেব বলেছেন যে কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট করার জন্যে যে প্রক্রিয়া অবলম্বন করা দরকার, সেই প্রক্রিয়া যথাযথ আমরা পালন করি নাই। এবং উনি আরেকটি টাইম দিয়েছেন যে 45 দিন 45 ডেজ আর্লি সমস্ত সদস্যদেরকে নোটিশ করতে হবে। আমার মনে হয় পল ভাই কনস্টিটিউশনটা অনেক আগের গুলি হয়তো পড়েছেন, অথবা উনি পড়ার পরে উনি মাথার মধ্যে ধারণ করতে পারেন নাই, কারণ ওনার এই তথ্যটাই ত্রুটিপূর্ণ। কনস্টিটিউশনে অ্যামেন্ডমেন্ট যেখানে আছে, আমরা সম্পূর্ণভাবে অ্যামেন্ডমেন্টের প্রসিজার ফলো করেই এখানে আমরা প্রপোজাল দাঁড় করিয়েছি। 45 ডেজ কোনো টাইম লিমিট এখানে নেই। এখানে দুইটা পদ্ধতিতে কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট হয়। একটি পদ্ধতিটি হলো, যদি বাংলাদেশ সোসাইটির কমপক্ষে 10 জন সদস্য 90 দিন জেনারেল মিটিং হওয়ার 90 দিন আগে কোনো প্রস্তাবাবলী এক্সিকিউটিভ কমিটিকে প্রেরণ করেন বা হস্তগত করেন, সেই প্রস্তাবের উপরে বেসিস করে এক্সিকিউটিভ কমিটি প্রয়োজনে কনস্টিটিউশন সাব কমিটি গঠন করে বা তাদের মতামতের ভিত্তিতে, আলোচনার ভিত্তিতে সমস্ত জেনারেল মেম্বারদের কাছে জেনারেল মিটিংয়ে উপস্থাপন করবে 90 দিন। এখানে 45 দিনের কোনো ফ্যাকরা নেই। এটা একটা বিষয় ক্লিয়ার করে দিলাম।
আরেকটা পদ্ধতি হলো, যেহেতু আমাদের এই সংগঠনে 10 জন এবং অতিরিক্ত 10 জনের অতিরিক্ত কোনো সদস্য এই সংগঠনে এরকম কোনো প্রস্তাবাবলী স্বইচ্ছায় 90 দিন আগে পেশ করে নাই বিধায় এই পদ্ধতি এই মুহূর্তে প্রয়োজন নয়। দ্বিতীয় যে পদ্ধতি আছে সেই পদ্ধতি দিয়েই আমরা এটাতে এগিয়ে যাচ্ছি। দ্বিতীয় পদ্ধতিটা কি? দ্বিতীয় পদ্ধতি হলো এক্সিকিউটিভ কমিটি যদি মনে করে, দায়িত্বপ্রাপ্ত এক্সিকিউটিভ কমিটি মনে করে যে এই বিষয় তাদের কর্মকাণ্ড পরিচালনার ক্ষেত্রে এই বিষয়গুলির মধ্যে ত্রুটিপূর্ণ পরিলক্ষিত হয়, তা তারা একটা প্রপোজাল দাঁড়া করাতে পারে, অথবা তারা একটি কনস্টিটিউশন কমিটি ফর্ম করতে পারে, এবং কনস্টিটিউশন কমিটি ফরমেশনের মধ্য দিয়েও একটা প্রপোজাল তৈরি করতে পারে। আমি শুরুতেই কিন্তু আমি অতিরিক্ত আরেকটি জিনিস যা হয়েছে সেটা হলো মনে করি বর্তমান কমিটির মানে ভদ্রতা বলবো এবং অত্যন্ত ওপেন মাইন্ড বলবো, এই কারণেই তারপরেও তারা কিন্তু পত্রিকার মধ্য দিয়ে সমস্ত সদস্যদেরকে আহ্বান জানিয়েছে নিজের থেকেই যে আপনারা প্রস্তাবাবলী আমাদেরকে পাঠ করেন, যদিও সেটা প্রয়োজন নেই। এবং সেই আলোকে যে সমস্ত প্রস্তাবগুলি আমরা পেয়েছি সেই আলোকেই আমরা এই প্রস্তাবগুলি আপনাদের কাছে পেশ করব। আরেকটা জিনিস আছে, কোরাম সম্বন্ধে প্রশ্ন হয়তো আসতে পারে, আগে আমি উত্তর দিয়ে দেই। বাংলাদেশ সোসাইটির কোরাম যে একটা পদ্ধতি সেটা হলো প্রথম 500 জন সদস্যের জন্য 15% মেম্বার মানে 15 জন, তারপরে প্রতি 100 জন সদস্যের জন্য 2% হারে আপনার সদস্য লাগে। কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট করার জন্যে এই কোরাম লাগবে। আজকের উপস্থিতি আমি সম্মানিত সহসভাপতির কাছে জানলাম আসা যাওয়া নিয়ে 350 জনের মতো। তো 350 আমাদের সংগঠনের আপ টু ডেট মেম্বার সম্ভবত 759 কি 760। সেই 760 কিছু ধরা হয় 760, তাহলে আমাদের 81 জন মেম্বার হলেই আমাদের এই 81 জন মেম্বারের উপস্থিতিতে 2/3 মেজরিটির সম্মতিতেই এই কনস্টিটিউশনের ধারা বা উপধারাকে পরিবর্তন সংযোজন করা সম্ভব। তো আমরা জানি যে আজকে আমাদের কোরাম হয়েছে, উই ক্যান প্রসিড। যে জিনিসটা আমরা প্রপোজালে আসি নাই, অনেকক্ষণ হয়ে গেছে, আমরা বোর হয়ে গেছি, তা আমি এইভাবেই বলবো রসিকতা দিয়ে যে ব্যাচেলারদের একটা এক্সপেকটেশন আছে যে তারা যেন $300 করে দিলে, যেহেতু আমাদের মধ্যে কথা আছে $500 ফ্যামিলি স্পাউস সহ হবে, যারা ব্যাচেলার থাকবে $500 দিয়েই মেম্বার হবে। সুন অ্যাজ স্পাউস এসে যাবে সেই তার স্পাউসের নাম দিলে স্পাউস উইল বি অটোমেটিক্যালি ইনক্লুডেড। এটাও বিষয় নয়, আমরা আরও যেটা মনে করি এইভাবে, আমরা এটাইভাবে আমি ব্যক্তিগতভাবে এইভাবে অ্যান্সার দেই যে আমরা চাইতেছি এই প্রবাসে ব্যাচেলাররা যেন বেশি দিন ব্যাচেলার না থাকে, অতি শীঘ্রই স্পাউস আনুক এবং $500 মেম্বার হয়ে যাক। এই জন্য আমরা অল্প সময়ের জন্য আর 300 দিকে যাচ্ছি না, কিন্তু অল্প সময় 18 থেকে 25, এরপরে তো সে থাকবেই না ব্যাচেলার, তাতে অল্প সময়ের জন্য ফাইল মেনটেন করা তো আমি কোনো প্রয়োজন দেখি না। আমি মনে করি আমরা আশা করব আপনাদের ব্যাচেলারটা ঘুষে আসেন। ধন্যবাদ আমাদের। সেটার জন্য $500 দিতে হবে, তার জন্য তার পানিশমেন্ট যদি সে সারা জীবন থাকলে। ধন্যবাদ আপনাকে। আমি ইঞ্জিনিয়ার লোক সাহেবকে দিচ্ছি এই বাকি কার্যক্রম এগিয়ে নেওয়ার জন্যে, প্রয়োজনে আমি ওনাকে সহায়তা করব। ধন্যবাদ আপনাদেরকে এবং ধন্যবাদ আজকের এই আয়োজনের বর্তমান কমিটির কর্মস্পৃহা এবং অল্প সময় যত কাজ করেছে। আমি অবাক হয়েছি, আমি যখন সাধারণ সম্পাদক ছিলাম আজ থেকে 13 বছর আগে 14 বছর আগে আমরা এত কাজ করতে পারি নাই। এই জন্যে আর একবার ধন্যবাদ কামাল সাহেব, আব্দুর রহিমে, এই কমিটিকে। আমরা আছি আপনাদের সাথে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমি শুরু করার আগে আমি একটা বা দুইটা সেন্টেন্স একটু বলবো। টায়ার্ড হলো আপনারা যে যতক্ষণ থাকবেন ততক্ষণ হয়তো চালিয়ে নেওয়া যাবে। আর যেটা বলতে চাচ্ছিলাম, প্রথমে আমি এক্সিকিউটিভ কমিটিকে ধন্যবাদ দিচ্ছি যে আমাদের মতো বিশেষ করে আমার মতো ক্ষুদ্র লোককে
কিছু সুযোগ করে দেওয়ার আমাদের সোসাইটির কিছু কাজ করার জন্য, সেই জন্য ধন্যবাদ দিচ্ছি। 2 নম্বর, তাদের কাজকর্ম 1 বছর যে ইতিহাস দেওয়া হলো এটা খুবই উৎসাহবন্ধক, সেই জন্য ধন্যবাদ দিচ্ছি। সর্বশেষে আমার একটা প্রস্তাব মনে মনে বাসা থেকে বেরিয়ে আসছিল দেওয়ার জন্য, কিন্তু দেখলাম প্রেসিডেন্ট সাহেব সেটা অলরেডি কভার করে দিছে, কাজে আর ওটা তবু রিপিট করছি। কারণ এই কবর নির্মাণের প্রস্তাবটা কোনো এক সময় অরিজিনাল আমি দিয়েছিলাম, এবং তখন কিছু লোক খুব বিরোধিতা করছিলেন, বলে জীবিত মানুষকে কবরে নেওয়ার এত উৎসাহ পেলেন করতে। বাট নিয়ে যেহেতু কবর শেষ হয়ে যাচ্ছে, ওনারা 100-র কথা ভাবছেন, আমি বলবো যে ইলেকশনের সময় পয়সা করে ভালোই আসে, তো সেই হিসাবে যদি 100 না করে আরও কিছু নাম্বার বাড়াইতে পারেন, কারণ যত সময় যাবে ততই কষ্ট বেড়ে যাবে, সেই জন্য বলবো ইফ পসিবল প্লিজ ইনক্রিজ নাম্বার। আমি আপাতত ওখানে শেষ করছি। এখন আমাকে যে কাজ দেওয়া হয়েছে সেটি তো আমি কনসেন্ট্রেট করছি, ভুল ভ্রান্তি হলে দয়া করে মাফ করে দেবেন। আমি কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্টের যেইভাবে জিনিসগুলি প্রেজেন্ট করব, অরিজিনাল কি ছিল এবং আমরা কি করতে যাচ্ছি, প্রত্যেকটা ক্লজ আমি পড়ব, এবং আমরা যেটা করতে যাচ্ছি ওইটা শোনার পরে আমি কিছু একটু সময় দেওয়া, আপনারা শুধু হা না বলবেন, কারণ প্রস্তাব অনেকগুলি রয়ে গেছে, বেশি সময় নিলে তো আর আমি শেষ করতে পারবো না, এই জন্য আপনাদের সহযোগিতা আমি কামনা করতেছি। আপনার 1 নম্বর প্রথমেই রাখবেন, এটা আমার কাছে অবাক, এর আগেও আমি 2-1বার বলেছিলাম এই কমিটিদেরকে, এই কনস্টিটিউশন অরিজিনালি বোধহয় অনেক দিন আগে তৈরি হয়েছে, এর আগে অনেকবার অ্যামেন্ডমেন্টও হয়েছে, কিন্তু এই নামটা সামহাও এটাকে আর কেউ কারেক্ট করে নাই, সেই জন্য আমরা নামটা এবার কারেকশন করে দিচ্ছি। আপনি দেখেন, নেম অফ দ্য অর্গানাইজেশন রিটেন ইন কনস্টিটিউশন বাংলাদেশ সোসাইটি ইঙ্ক, নিউ ইয়র্ক, এটা আমাদের ওল্ড কনস্টিটিউশনে আছে, কিন্তু এটা নেম হবে টু কারেক্ট অ্যাজ পার রেজিস্ট্রেশন বাংলাদেশ সোসাইটি কমা ইঙ্ক, দ্যাটস দ্য কারেক্ট নেম অফ আওয়ার সোসাইটি। আশা করি এটার উপর ভোট নেওয়ার দরকার নাই, দিস ইজ সিম্পলি কারেকশন। এখন আপনাদের কাছে কনস্টিটিউশন আছে, আমাদের প্রস্তাব আছে। ইফ ইউ গো ব্যাক আর্টিকেল 3, এখানে লম্বা চড়া একটা ক্লজ আছে, আমি একটু পড়তেছি সুবিধার জন্য। The jurisdiction of the society shall include all persons eligible for membership under the Constitution within the United States of America, except for those having criminal background and those showing apathy to the integrity and solidarity of our motherland. The Executive Committee shall determine the course of this article. এটাকে আমরা শর্ট করে আমরা 1 লাইনে নিয়ে আসছি, দেখেন, the jurisdiction of the society shall be United States of America. ঠিক আছে, agreed? Okay, thank you very much. Article 8, Section 2(2), the body formation, how the body will be there. Original আছে, the Executive Committee consists of 2 vice presidents. This position will be replaced. এখন আমাদের প্রস্তাব হলো আমরা 2 জন ভাইস প্রেসিডেন্টের পরিবর্তে আমরা এটা চেঞ্জ করতে যাচ্ছি। This position will be replaced by senior vice president and vice president. Okay? না না, জিজ্ঞেস করুন, পাস হচ্ছে পাস? ওকে, থ্যাংক ইউ। না না, পাস তো হয়ে গেছে, যতক্ষণ নেগেটিভ না আসবো আমি এটাকে পাস করেছি। ওকে, ইউ ওয়ান্ট টু? ওকে, না এখানে তো আমরা দিচ্ছি, এটা ফরে কয়জন কারা আছেন? না না, এখানে ডিসকাশন তো নাই, দেয়ার ইজ নো স্কোপ অফ ডিসকাশন, ইট শুড বি অ্যাকসেপ্টেড অর রিজেক্টেড, দ্যাটস অল। Okay, it's accepted. Okay, go ahead. Yes? Okay, anybody know? Mr. President, you are giving the new clauses of a constitution, so it needs explanation. Why you rejecting and why you proposing? As of now, we are understanding the chief of the Constitution Committee giving his proposal, but as well as he is taking the vote pass or fail. I think
you read it first, then let you explain why you think it is, should be changed. Then if anybody wants to against you that this reason it should not pass or should pass, give that chance. ওকে, এটার এক্সপ্লেনেশন চাচ্ছেন মোহাম্মদ হোসেন সাহেব, আমি বলছি। কারণ যেটা আমাদের এক্সিস্টিং ছিল, দুইজন প্রেসিডেন্ট ইলেকশন করার পরে অনেক সময় আমাদের সোসাইটির তো বড়দেরকে আমরা সম্মান করি, এটা আপনিও করেন আমিও করি। কিন্তু ইলেকশনে কোনো কারণ দেখা গেল যে জুনিয়র সে বেশি ভোট পেয়ে গেল, হি বিকাম সিনিয়র। এই অবস্থায় প্রবলেমটা হলো কি, যে বয়স্ক লোক সিনিয়র লোক অনেক সময় এটা অফেন্ডেড ফিল করে। দিস ইজ আমাদের রিকোয়ারমেন্ট অ্যান্ড সোসাইটি। এই জন্য সম্মানের কথা চিন্তা করি। এখন রাব্বি একটু বলবে এ ব্যাপার আর একটু। ওকে, রাব্বি গো হেড। ওকে, সেই জন্য ওইটাকে অ্যাভয়েড করার জন্য আমরা ওই দুইটা পোস্ট যেহেতু আছে, তারা ইলেকশন করে আসলে আমার এই প্রবলেমটা নাই। সিনিয়র পোস্টের জন্য একজন ইলেকশন করবে, জুনিয়র পোস্টের জন্য ইলেকশন করবে। সো দ্যাট শুড বি ওয়ান পোস্ট ফর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট, সেটার জন্য ইলেকশন করতে হবে, ভাইস প্রেসিডেন্টের জন্য ইলেকশন করতে হবে। ওকে, আমি সম্মানিত সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ হোসেন সাহেবের দৃষ্টি আকর্ষণ করছি। I am not invalidating his idea. In addition, ইঞ্জিনিয়ার রোহক সাহেব যে কথাটা বলেছেন সেটাকে আমি বাদ দিচ্ছি না। মানে আরও কথা আছে, যে কথাটা হিডেন, কথাটা বলা যায় না, কিন্তু আপনাদের চাপের মুখে বলতে হচ্ছে। কীরকম? আপনি জানেন দীর্ঘদিন ধরে বাংলাদেশ সোসাইটির সাথে সম্পৃক্ত, অনেক আগে থেকে, সম্ভবত আমারও আগে থেকে, আমার আগেও আপনি সাধারণ সম্পাদক। নির্বাচনী প্রক্রিয়ার সময় যে প্যানেলগুলি গঠিত হয়, বাস্তব অভিজ্ঞতায় দুজন করে ভাইস প্রেসিডেন্ট থাকে। এই দুজন ভাইস প্রেসিডেন্ট যখন প্যানেলে অন্তর্ভুক্তি হয়, ধরে নেন একটা ভাইস প্রেসিডেন্টের বাড়ি হলো আমার এলাকায়, অন্য এলাকায় বললে মাইন্ড করতে পারে, ধরেন বৃহত্তর রংপুরের। আর একজনের বাড়ি হলো ধরেন মনে করেন চিটাগাং, বিক্রমপুর জেলা নয়, মুন্সিগঞ্জ জেলা, সিলেট বলবো না, মুন্সিগঞ্জ, ছোটো জায়গা থেকে আসি। নির্বাচনের সময় দেখা যায় এই ভাইস প্রেসিডেন্ট কমিটমেন্ট যে থাকে প্যানেলের, তারা কিন্তু দে ডু নট কিপ দেয়ার কমিটমেন্ট। প্যানেলে করে কি, যখন ভোট কেন্দ্রে পৌঁছে তখন কিন্তু নিজেদের মধ্যে একটি সন্দেহ এবং অবিশ্বাসের সৃষ্টি করে, যে কারণেই ভোট কেন্দ্রে গিয়ে এই ভোটটাকে সিঙ্গল ভোটের মধ্য দিয়ে ইচ্ছাকৃতভাবে কোনো একজনকে দাবায় দেওয়া হচ্ছে। সেই ইচ্ছাকৃত সিঙ্গল ভোটের মধ্য দিয়ে কেউ কাউকে যেন ডাউন না করতে পারে, সেটা একটা জিনিস। আর সিনিয়রিটি জুনিয়রিটি উনি যেটা বলছেন ঠিক আছে, উনি বয়স্ক মানুষ, সেটা আমার কাছে লেস ইম্পর্টেন্ট। কারণ ভোটের মধ্য দিয়ে যার বয়স 25-21 বছর বয়সে ইলেকশন করতে হবে প্রেসিডেন্ট হলে, আই উইল ডেফিনেটলি সেলিউট টু হিম। এটা আমার কোনো সমস্যা নয়। সমস্যা হলো ওই ফলসিফাই করার জন্যে এবং একটা সাপোর্টেস করার সুযোগ থেকে বের করার জন্যে আমরা সিনিয়র এবং ভাইস প্রেসিডেন্ট হচ্ছে লেটস কাম অ্যান্ড ফাইট ডাইরেক্টলি 1-to-1, এইভাবে আর কি। এটাই আমাদের বিশেষ করে আমাদের উত্তরকে। ধন্যবাদ। এই লাইটের কমাতে চোখ নষ্ট হয়ে যাবো, আমার চোখে এমনি পাওয়ার কমে গেছে। আমি দাঁড়ালাম, শুনে এটা বোধহয় বলা দরকার আছে। মোহাম্মদ সাহেব, আপনাকে আমি স্পেশালি এই কারণেই বলছি, এই কনস্টিটিউশন রাইটিংয়ের মধ্যে আপনি একজন। প্রশ্ন হলো, এই সবগুলি কথা পড়ার পরে খুব কঠিন হবে আমি যে চিন্তাটা করতেছি, দ্বিতীয় তৃতীয় চতুর্থ যখন প্রপোজাল আসবে তখন আগে চিন্তাটা কিন্তু খেয়ে ফেলবে। এই জন্য চাচ্ছি গরম গরম ডিম ভাজি যে স্বাদ, বাসি হলে স্বাদ আর থাকে না, কিন্তু সেই কাজটাই করতে যাচ্ছি আমরা। ধন্যবাদ আপনাকে আর একবার। করেন। বলবো নি আমি আচ্ছা, ওকে ওকে, that proposal, yes or no, senior vice president, president? Yes, okay, thank you. Next item, Article 10.
Original clause. A member shall pay his/her dues by personal check only for his or her family members. No third-party check will be acceptable to pay the membership dues. Proposed clause. A member shall pay his/her dues by personal check for his/her family members. US postal money order cash will be acceptable